ডিসেম্বরের কনকনে ঠান্ডা, হিমালয়ের কোলে তুষারাবৃত পাহাড়, আর সেই পাহাড়ের বুকে লুকিয়ে আছে এক পরম পবিত্র তীর্থক্ষেত্র, মুক্তিনাথ ধাম। নেপালের মুস্তাং জেলায় অবস্থিত এই স্থানটি হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের কাছে সমানভাবে পূজিত। এখানে রয়েছে 108টি বরফ শীতল পবিত্র ধারা। কাঁপানো ঠান্ডায়ও ভক্তরা স্নান করেন একটাই বিশ্বাস নিয়ে, এই জলে মিলবে পাপ মোচন, মিলবে মুক্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,600 ফুট উচ্চতায় অবস্থিত এই তীর্থে পৌঁছনোই যেন এক অ্যাডভেঞ্চার। আজকের ভিডিওতে দেখাবো আমরা সেখানে পৌঁছালাম কিভাবে, কেমন ছিল ডিসেম্বরের আবহাওয়া, আর -6 ডিগ্রি তাপমাত্রায় 108টি জলধারায় স্নানের সেই অবিশ্বাস্য অভিজ্ঞতা। প্রকৃতির রুক্ষ সৌন্দর্য আর আধ্যাত্মিক শক্তির অপূর্ব মেলবন্ধন। আজ আমরা চলেছি সেই স্বর্গীয় অনুভূতির সন্ধানে। চলুন আজকে আমরা শুরু করি মুক্তিনাথ দর্শনের এই রোমাঞ্চকর যাত্রা। আজ আমাদের ডে 4, এখন বাজে ঘড়িতে সকাল 3:30। আমরা বেরিয়ে পড়েছি মুক্তিনাথ দর্শন করব বলে, আর এখন এখানে টেম্পারেচার হচ্ছে 7। পোখরা থেকে মুক্তিনাথের দূরত্ব প্রায় 162 কিলোমিটার। একটানা চললে সময় লাগতে পারে প্রায় 6 ঘন্টার কাছাকাছি। আমরা রওনা দিয়েছিলাম ভোর রাত্রির কনকনে ঠান্ডা ঘন কুয়াশাকে ভেদ করে, কারণ এটি ছিল আমাদের একদিনের অ্যাডভেঞ্চার ট্রিপ। শুরুতে রাস্তা বেশ ভালোই, কিন্তু ধীরে ধীরে সেই রাস্তা হয়ে উঠল বন্ধুর আর রোমাঞ্চকর। পোখরা থেকে জমসম মুক্তিনাথের সবচেয়ে কাছের এয়ারস্ট্রিপ। যদিও ছোট ফ্লাইট এখানে চলাচল করে ঠিকই, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রায়ই অনিশ্চিত বলে ধরা যায়। তাই আমাদের সাজেশন, পোখরা থেকে মুক্তিনাথ আসা যাওয়া মিলিয়ে 2 দিনের প্ল্যান করাই শ্রেয়। প্রায় 3-4 ঘন্টার লং ড্রাইভে 80-90 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম বেনিবাজার। আমাদের ইভি গাড়ির দরকার চার্জ, আর সেই ফাঁকে আমরা নিলাম 1 কাপ গরম চা, টি ব্রেক। তো আমরা এখন আছি বেনিবাজারে একটা ছোট টি ব্রেকের জন্য, আর এখন টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি। কিন্তু 24শে ডিসেম্বর 2025 আমাদের ট্রিপের ডে 4। প্রাতরাশ শেষ করে আবার শুরু হলো যাত্রা। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যদি আপনারা পোখরা থেকে মুক্তিনাথ 4 হুইলার বুক করতে চান, আসা যাওয়া মিলিয়ে দিনের জন্য খরচ পড়বে প্রায় 30-35 হাজার নেপালি টাকা। আর বাজেট বা সোলো ট্রাভেলার হলে ভোরবেলার বাস সার্ভিসও রয়েছে। চলার পথে এসে পড়লাম এক অসাধারণ ব্রিজের সামনে, গন্ডকী গোল্ডেন ব্রিজ। কালী গন্ডকী বিশ্বের অন্যতম গভীরতম গিরিখাত, আর তার উপরেই প্রায় 400 ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছে এই ব্রিজ। প্রচন্ড হাওয়ায় ব্রিজ কাঁপছিল, ভয়ঙ্কর সুন্দর অনুভূতি। মনে পড়ে গেল আমাদের ভুটানের হ্যাঙ্গিং ব্রিজের সেই অভিজ্ঞতা। আর একটু এগোতেই পৌঁছে গেলাম গালেশ্বর ধাম। এই মন্দিরের বিশেষত্ব হলো এটি অবস্থিত শালিগ্রাম শিলার উপর। বিশ্বাস করা হয় সতীর দেহত্যাগের পর এখানে দেবীর গল বা গলা পড়েছিল, তাই এটি গলেশ্বর নামে পরিচিত, যা স্থানীয়ভাবে দ্বিতীয় পশুপতিনাথ নামেও পরিচিত। কালী গন্ডকীর পবিত্র ধারার পাশে এক আধ্যাত্মিক পরিবেশ। উপরে উঠতে উঠতে রাস্তা হয়ে উঠেছিল আরো খারাপ, আরো রুক্ষ। তারপর পৌঁছলাম তপ্তপানি। তপ্তপানি হট স্প্রিং। কালী গন্ডকী নদীর পাশেই এই প্রাকৃতিক হট স্প্রিং শরীরের জন্য অত্যন্ত উপকারী। চাইলে স্নানও করতে পারেন। টিকিট মূল্য নেপালিদের জন্য 50 টাকা এবং ভারতীয়দের জন্য 150 টাকা। চলার পথে দর্শন করলাম রূপসে জলপ্রপাত। প্রায় 300 মিটার উচ্চতা থেকে নেমে আসা এই জলপ্রপাত যেন পাহাড়ের বুক চিরে নেমে এসেছে। পোখরা থেকে এর দূরত্ব প্রায় 110 কিলোমিটার। हम लोग ड्राइवर दादा यादव दा
ঢুকে পড়লাম আপার মুস্তাং অঞ্চলে। দেখতেই পাচ্ছেন ভিউ একেবারে অন্য জগতের। চারপাশে রুক্ষ পাহাড়, প্রায় কোনো গাছই নেই, মনে হচ্ছিল লাদাখে চলে এসেছি। পথে ঈগলদের শিকারের দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন ন্যাশনাল জিওগ্রাফিক লাইভ। কি তাই না? ওরে বাবা, আরে এগুলো সব শকুন, বড় বড় শকুন। বাপ রে বাপ। তারপর পৌঁছে গেলাম মারফা। মার মানে কঠোর পরিশ্রম, ফা মানে মানুষ, অর্থাৎ কঠোর পরিশ্রমী মানুষ। এখানকার আপেল পুরো নেপাল জুড়ে বিখ্যাত। আপেল ব্র্যান্ডি, ওয়াইন, জুস সবই তৈরি হয় এখান থেকে। কি হাওয়া গো, বাপ রে বাপ। ধুলো আর প্রবল হাওয়া ভেদ করে পৌঁছে গেলাম জমসম বিমানবন্দর। আমরা এখন আছি জমসম এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি। দেখুন শুধু এয়ারপোর্টে দিন কতটা ছোট এয়ারপোর্ট। ছোট একটি এয়ারপোর্ট, একটাই রানওয়ে। সকাল থেকে ফ্লাইট ওঠানামা করে। অলরেডি আমরা 7000 ফিট উপরে আছি, প্রচণ্ড হাওয়া চলছে। ছোট এয়ারপোর্টটা আপনাদের দেখালাম, প্রচণ্ড সরু র্যাম্প সাইড বা এয়ার স্পেস, খুব দারুণ, জাস্ট এনজয় করুন জায়গাটা। যারা মুক্তিনাথে নাইট স্টে করতে চান তারা জমসম বা মারফায় থাকতে পারেন। জমসম থেকে মুক্তিনাথের রাস্তা শুরু হয় বিরাট খাড়াই দিয়ে। গাড়ির গতি হয়ে যায় ধীর। সামনের এই দৃশ্যটি দেখুন, এটি নেপাল না লাদাখ বোঝা মুশকিল। হ্যাঁ, আমরাও এতটাই অবাক হয়েছিলাম। চারপাশে রুক্ষ পাহাড়, গাছ নেই, শুধু প্রকৃতির বিশালতা। হিমালয়ের পাদদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,600 ফুট উচ্চতায় অবস্থিত এই মুক্তিনাথ ধাম পৃথিবীর অন্যতম উচ্চতম হিন্দু মন্দিরগুলির মধ্যে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে বিরাজমান ভগবান বিষ্ণু, আর তাই হিন্দুদের কাছে এটি এক মহাপবিত্র মোক্ষধাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুক্তিনাথ শুধু হিন্দুদের নয়, বৌদ্ধদের কাছেও সমানভাবে পূজনীয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম মুক্তিনাথের পার্কিং এরিয়াতে। এখান থেকে শুরু আসল পরীক্ষা। সামনে প্রায় 2.5 কিলোমিটার হাঁটা পথ, উপরের দিকে ঠান্ডা হাওয়ার মধ্যে। আমরা এখন মুক্তিনাথে, খুব ঠান্ডা। আমরা এখন আছি মুক্তিনাথ গেটের সামনে। এর সামনে ইভি কার অ্যালাউ করবে না আর। তো এখানে যদি কেউ চায় যে ঘোড়ার গাড়ি তারা বা টাঙ্গা গাড়ি যেটা বলে ওটাকে অ্যাভেল করতে। চার্জেস কে করে জানে আনে কা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরের সিঁড়ির স্টার্টিং পয়েন্টে। এখান থেকে আরও প্রায় 1.5 কিলোমিটার চড়াই পথ, মানে 350-র বেশি সিঁড়ি। আমরা এখন মূর্তিনাথের 2 কিলোমিটার হেঁটে চলে এসেছি। এবার সিঁড়িটা অতিক্রম করার পালা। 300 সামথিং এর অ্যাপ্রক্স সিঁড়ি আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু শ্বাসকষ্ট হচ্ছে, বাট হয়ে যাবে। ডিসেম্বর মাসে ভিড় তুলনামূলক কম থাকে, তাই শান্ত পরিবেশে দর্শন করা যায়। বেশি পথ আমরা হেঁটে চলে এসেছি। এবার সিঁড়ি দিয়ে ওঠার পালা। জানি না কতগুলো সিঁড়ি, পেছনে আমরা দেখতেও পাচ্ছি না। সামথিং অ্যাপ্রক্স সিঁড়ি আছে, উঠতে হবে, একটু শ্বাসকষ্ট চলুন হচ্ছে। আমাদের সাথে উঠুন, অক্সিজেন কম তো বেশি বকবক করব না। সত্যি যতটা দেখানো নারায়ণ সম্ভব। নারায়ণ জয় শিব শম্ভু বলে উঠে যাই, চলুন। নারায়ণ নারায়ণ, চলুন। এখন তাপমাত্রা -8 ডিগ্রি থেকে -10-এর মধ্যে ঘোরাফেরা করছে। গ্লাভস, টুপি, থার্মাল সব পরেও ঠান্ডা যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। হাই অল্টিটিউডের কারণে শ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছিল, তাই ধীরে ধীরে হাঁটা খুবই আমরা জরুরি। এতটা সিঁড়ি চড়ার পর একটু হাঁপিয়ে গেছি, তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি। ওয়েদার খুবই ভালো। সামনে একটা হেলিকপ্টার সার্ভিসও আছে সামনেই, জাস্ট একটু আগে আমি ক্যাপচার করতে পারলাম না। আপনাদের জাস্ট হেলিকপ্টার আছে আমি দেখাচ্ছি।
সাথে কর্পূর রাখা কিন্তু অবশ্যই দরকার। সঙ্গে অবশ্যই জল রাখবেন। অনেকেই ব্যবহার করেন শ্বাসকষ্ট কমাতে। আর চেষ্টা করবেন সকাল সকাল পৌঁছাতে, কারণ এখানে হঠাৎ আবহাওয়া বদলে যেতে একেবারেই বেশি সময় লাগে না। কথিত আছে বৌদ্ধগুরু রিম্পোচে তিব্বত যাত্রার পথে এই পবিত্র ভূমিতেই তপস্যা করেছিলেন। বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী মন্দিরের বিষ্ণু মূর্তিটি আসলে অবলোকিতেশ্বর বুদ্ধেরই প্রতিরূপ। বৌদ্ধরা মুক্তিনাথকে বলেন চুমিত গাছা, যার অর্থ ডাকিনীদের মন্দির। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এখানে এক বৌদ্ধ ভিক্ষুর তত্ত্বাবধানে এক হিন্দু মহিলা পুরোহিত দ্বারা প্রতিদিন পূজা অর্চনা হয়ে থাকে। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত মুক্তিনাথ মন্দিরে। এক অপূর্ব স্বর্গীয় অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব। মন্দির প্রাঙ্গণে ঠিক পেছনেই রয়েছে বিখ্যাত 108টি জলধারা, যেগুলো বুলস হেড নামে পরিচিত। বিশ্বাস করা হয় এই 108টি জলে স্নান করলে পাপ মুক্তি হয়। মাইনাস টেম্পারেচারের সেই জলে স্নান করা সত্যিই এক সাহসের পরীক্ষা। আর সেটা করে দেখিয়েছিল আমাদের সুদীপ মশাই। ভক্তি আর বিশ্বাস থাকলে সব সম্ভব। জল হচ্ছে না, জল ভরছে না। প্লিজ মুভ, প্লিজ মুভ। মন্দিরের সামনে রয়েছে দুটি পবিত্র কুণ্ড, লক্ষ্মীকুণ্ড ও সরস্বতী কুণ্ড। তীর্থযাত্রীরা মূল মন্দিরে প্রবেশের আগে এখানে স্নান করে আত্মশুদ্ধি করে। এই যে এটা বলে দাও, এটা বলে দাও। এখন যাচ্ছি আমরা সরস্বতী কুণ্ড, সামনে হচ্ছে লক্ষ্মী কুণ্ড। মশাই আমাকে শুদ্ধ ভিজিয়েছে আজ। আমরা যাচ্ছি লক্ষ্মী কুণ্ড। হবে হবে। চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। তো এখন আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। স্নান করার পরে এবার আমরা মন্দিরে ঢুকবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু খুব ভালোও লাগছে। বন্ধুরা, ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, কিন্তু খুব রোদ ঝলমলে, খুব ভালো লাগছে। চলো এবারে ভেতরে যাওয়া যায়। ভেতরে শ্রী বিষ্ণুর সোনার মূর্তি আর তার দুপাশে ব্রোঞ্জ নির্মিত লক্ষ্মী ও সরস্বতী দেবী। দর্শন নিয়ে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। পাশেই রয়েছে জ্বালামাই মন্দির, যেখানে প্রাকৃতিক গ্যাসের আগুন নিরন্তর জ্বলছে। জল, আগুন আর পাথরের এক অলৌকিক সংমিশ্রণ। মুক্তিনাথ মন্দিরের পাশেই অবস্থিত বিশাল শাক্যমণি বুদ্ধ মূর্তি, যা বৌদ্ধ ও হিন্দু উপাসকদের মধ্যে সম্প্রীতির প্রতীক। প্রায় 12,600 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই 35 ফুট উঁচু পাথরের মূর্তি সত্যিই দর্শনীয়। আর এখান থেকে কিছু দূরেই প্রবাহিত কালীগণ্ডকী নদী, যার গর্ভে পাওয়া যায় পবিত্র শালিগ্রাম শিলা। বন্ধুরা, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে একটু দেখাই, দেখুন এই ধরনের শালিগ্রাম শিলা যাকে বলে পাওয়া যায়, এটা কালীগণ্ড নদী থেকে পাওয়া যায়। জিনিসটা আপনাকে একটু দেখাই সামনে থেকে। আমি এই ধরনের জিনিস দেখিনি আগে, সো একটু আপনাদের একটু দেখাই। হিন্দু ধর্মে যা নারায়ণ রূপে পূজিত, আর এই শালিগ্রাম মূলত এখানেই পাওয়া যায়। এগুলো অরিজিনাল আপনার শালিগ্রাম শিলা, যেটা আমাদের কালীগণ্ড নদী থেকে পাওয়া যাচ্ছে, যেটা একমাত্র নেপালেই পাওয়া যায়। ইউ আর ফ্রম? I'm from Japan. Japan. I'm from India. Nice to meet you. Hi. Your name?
I'm George. George, my name is Sudeep. Nice to meet you. Thank you. এবার আমাদের ফেরার পালা। চারিদিকে অন্নপূর্ণা ও ধৌলাগিরি পর্বতমালার অপূর্ব দৃশ্য। নীল আকাশ, সাদা বরফ আর তীব্র ঠান্ডার মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল এ যেন পৃথিবীর বাইরের কোনো এক জগৎ। 24শে ডিসেম্বর 2025 এই মুক্তিনাথ দর্শন আমাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। স্মৃতির পাতায় যুক্ত হলো নতুন আরেক অভিজ্ঞতা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। কমেন্টে জানাবেন আমাদের মুক্তিনাথ দর্শনের অভিজ্ঞতা কেমন লাগলো আপনাদের। পরের ভিডিওতে দেখা হবে নেপালের সুন্দরী পোখরা ভ্রমণের নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ প্রিয় থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন গন্তব্যে। টাটা।